কে কে ওখানে? যেখানে ঠিক তাই। আর আজকে আপনাদের ভয়ের রাজ্য থেকে ঘুরিয়ে নিয়ে আসবে লেখিকা প্রীতি চক্রবর্তীর কলমে ঝড় বৃষ্টির রাত। গল্প পাঠে অতনু, অন্যান্য চরিত্রে সৌমিক, সাগরনীল, সৌরভ, শীর্ষেন্দু এবং প্রিয়ম। পোস্টার ডিজাইনে অভ্র। গল্পের সূত্রধার রুবি এবং যুবতীর চরিত্রে আমি শিউলি। তাহলে শোনা যাক। প্রবল বাজ পড়ার শব্দ, ভরা শ্রাবণে আকাশের কালো বুক চিরে বেরিয়ে আসা তড়িৎ ফলাকাগুলো যেন তীর্থকে দেখে উপহাস করে। সত্যি ঝড় বাদলার এই সন্ধ্যায় কেউ গাড়ি নিয়ে বের হয়? ফেরার সময় বারবার নিষেধ করেছিলেন ওই ভদ্রমহিলা, নেহাতি শহরে ফিরতেই হবে। তাই এই সন্ধ্যাকালীন যাত্রা। মফস্বলের রাস্তাগুলো বিশেষ একটা চওড়া নয়, পিচ করা রাস্তা হলেও তার অনেক অংশ ক্ষয়ে গিয়েছে। শখের চার চাকাটা সেই শুরু থেকেই সবটা মানিয়ে নিলেও এখন এই মুষলধারে বৃষ্টিতে এসে হাল ছেড়ে দিয়েছে। গাড়িটা মোটে চালানো যাচ্ছে না, তার উপর বৃষ্টির দাপটে বাইরেটা স্পষ্ট দেখাও যাচ্ছে না। একে ভারী বৃষ্টি, তার উপর আবার রাস্তাও খানাখন্দ ভরা। হাঁপ ছেড়ে গাড়ির মুখোমুখি হতেই দেখা যায় বাদিকের সামনের চাকাটা এসে পড়েছে একটা বড় গর্তে। ফলস্বরূপ কাদা ও ঘাসে দলা পাকিয়ে গিয়ে চাকাটা আটকে গিয়েছে। এহেন অবস্থায় বিরক্তিতে তীর্থ সজোরে গাড়িতে চাপড় মারে। দিদি, এভাবে কি হয় নাকি? এখন কি হবে কে জানে। এই ধ্যার ধারে গোবিন্দপুর থেকে বেরোতে পারলে বাঁচি। বাবু। কথাটা শেষ হওয়া মাত্রই পিছন থেকে একটা মৃদু ডাক ভেসে এলো। তা শুনে রীতিমতো অবাক হয় তীর্থ। এই অকাল বর্ষণের সন্ধ্যায় তবে কি কেউ তীর্থর মতোই পথে আটকে পড়েছে? কিন্তু সে যতটুকু জানে, এখানে স্থানীয় মানুষেরা বিশেষ কোনো দরকার ছাড়া সন্ধ্যায় বেরোন না। রাতের দিকে চোরের উপদ্রব বাড়ে। তবে বর্ষণমুখর এই সন্ধ্যায় অকস্মাৎ পিছু ডাকল কে? স্তম্ভিত হয়ে ঘাড় ঘুরিয়ে পিছনে দেখে তীর্থ। এই বৃষ্টি এবং বিদ্যুতের ঝলকানিতে চোখ যত দূর যায় তাতে লম্বাটে মাপের একটা সাদা অবয়বকে এগিয়ে আসতে দেখা গেল। সেই অবয়বটা ধীরে ধীরে তীর্থর দিকেই এগিয়ে আসছে। রুকো বাবু। এতক্ষণে অবয়বটা একটা মানুষের আকার নিয়েছে। বড় কালো ছাতা মাথায় এক ভদ্রলোক হনহনিয়ে হেঁটে আসছেন। অন্ধকারে যতদূর চোখ ঠাহর করা যায় তাতে বোঝা যাচ্ছে সাদা ধুতি পাঞ্জাবি পরিহিত মাঝবয়সী একজন ব্যক্তি तीर्थों ডেকে বললেন, ए बबुआ, इतनी बारिश में मत जाना। मैं कब से तुम्हाके बोलছি, তুমি তো শুনতেই পাও না। কথাগুলো একটানে বলে গেলেন ভদ্রলোক। আধা বাংলা হিন্দি কথায় ঘোর কাটে তীর্থর। ইহা পাশে আমার বাংলো আছে। এই ঝড় জলের ভিতরে এইভাবে না দাঁড়িয়ে থেকে আসুন, একটু চা পানি খেয়ে বিশ্রাম নেবেন খন। আইয়ে আইয়ে মেরে সাথ আইয়ে। সাথে সাথেই প্রবল বিদ্যুতের ঝলকানিতে চারপাশ সাদা হয়ে গেল। আর তাতেই তীর্থ লক্ষ্য করল এই ঝড় জলের রাতে সে নিজে ভিজে গেলেও ভদ্রলোকটির সামান্য জুতো পর্যন্ত ভেজেনি। কি অদ্ভুত, তাই না? এত মুষলধারায় বৃষ্টিতে যেখানে একটা গোটা মানুষ শুধু বৃষ্টির ঝাপটাতেই সম্পূর্ণ ভিজে যাবে, সেখানে ভদ্রলোক ছাতা মাথায় নির্ঝঞ্ঝাটেই দাঁড়িয়ে রয়েছেন। এক ফোঁটা জল লেগে নেই শরীরে। জল তো ছাড়, সামান্য কাদাটুকুও লেগে নেই জুতোয়। খানিকটা দ্বিধাগ্রস্তভাবেই তীর্থ বলে, না মানে গাড়িটা খারাপ হয়ে গেছে, তার উপর এই বৃষ্টি। অগত্যা গাড়িতেই আশ্রয় নিয়ে নেব। পুরো মনোযোগ দিয়ে কথাগুলো শুনে ভদ্রলোক বললেন, আমারই তো বড় বাংলো থাকতে আপনি গাড়িতে থাকবেন কেন?
না না, আমি ঠিক আছি। রাতটুকু গাড়িতেই কাটিয়ে নিতে পারবো। আপনি নিশ্চিত তো বাহার মে কোনো বিপদ হবে না? রাত হতেই ये पारा गांव বিপদ বেড়ে যায়, চোর छेचोर সবের परेशानी বেড়ে যায়। यहाँ पर गाड़ीर মধ্যে সারা রাত থাকাটাও ঠিক হবে না। एक काम कीजिए, मेरे साथ चलिए। বিস্ফারিত দুটি চোখ দেখিয়ে মুখ কিঞ্চিত নামিয়ে ভদ্রলোক এমনভাবে কথাগুলো বললেন তাতে তীর্থ এইবার ভাবতে বাধ্য হলো। কি যেন ভেবে হাসি মুখে এগিয়ে আসে তীর্থ। কয়েক পা ফেলতেই বুঝতে পারে মাথার উপর সেই ব্যক্তি মেলে ধরেছেন এক সুবিশাল ছাতা। এইবার যেন সেই লোকটার মতোই তীর্থকেও জলের ঝাপটা স্পর্শ করতে পারছে না। ঘাড় ঘুরিয়ে গাড়িটাকে দেখে নিয়ে ব্যক্তিটির সাথে হাঁটতে থাকে তীর্থ। সরু বেহাল রাস্তাটা জল বৃষ্টির ছোঁয়ায় একেবারে কাদাময় হয়ে গিয়েছে। ঘন অন্ধকার এবং ঝড়ের দাপটে কিছুই দেখা যায় না। মাঝে মাঝে হাওয়া এসে কাঁপিয়ে যাচ্ছে তীর্থর ভিজে শরীরটাকে। নিজের দুহাত দিয়ে বাহু চেপে ধরে তীর্থ বলল, এই বৃষ্টিতে এত সাবলীল হয়ে আপনি হাঁটছেন কিভাবে? শীত করছে না বুঝি? তীর্থর কথায় মৃদু হেসে লোকটি বলল, वो सब ठंडा गर्मी আমার লাগে না বাবু, একরকম সয়ে গেছে বলতে পারেন। পথের মধ্যে দুজনের কিঞ্চিত বার্তালাপ হলেও এখনও সেই ভদ্রলোকের মুখ স্পষ্ট দেখতে পায়নি তীর্থ। ব্যক্তিটি সামান্য মেরুদণ্ড ঝুঁকিয়ে হেঁটে চলেছেন, যেন পিঠের ওপর চাপানো রয়েছে এক অদৃশ্য বোঝা। এদিকে মেরুদণ্ড ঈষৎ ঝুঁকে গেলেও হাঁটার ওপর তার কোনো প্রভাব পড়ছে না। কোনো রকমে বাধা ছাড়াই স্থির বিশাল ছাতাটা ধরে তিনি হেঁটে চলেছেন। একসময় নীরবতা কাটিয়ে তীর্থ বলে ওঠে, কি নাম আপনার? জি, শঙ্কর লাল নন্দী। আরও বেশ কয়েক পা হাঁটতেই সেই ব্যক্তির উৎসাহ কমে আসে। আগের তুলনায় হাঁটার গতিও তিনি কিছুটা কমিয়ে দিলেন। তীর্থকে নিঃশব্দে হাঁটতে দেখে তিনি করুণ স্বরে বললেন, ও বাড়িতে আমার কিছু সামান রয়েছে, বেশি না, ওই অল্প স্বল্প। আপনি যখন যাচ্ছেন একটু দেখে রাখবেন। আর ব্যক্তিটি আঙুল তুলে কি যেন দেখালেন তীর্থকে। সেই অনির্দিষ্ট দিকে দেখানো আঙুল লক্ষ্য করতেই চারিদিক আলোকিত হয়ে আকাশ ডেকে উঠল। আর সেই আলোতেই তীর্থর নজরে পড়ল বিশাল একটা সাবেকি বাংলো, যা ঐতিহ্যকে সাক্ষী করে দাঁড়িয়ে রয়েছে এই অজপাড়া গায়ে। তীর্থ মরা মাছের মতো অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখে সাদা বাংলোটাকে। ভীষণ সুন্দর বাংলোটা থেকে চোখ সরাতে না পারায় মনে এক অদ্ভুত চিন্তার উদয় হয়। এক অখ্যাত মফস্বলেও কি এমন বাংলো বাড়ি থাকা সম্ভব? মসৃণ সাদা কাপড়ের থেকেও স্বচ্ছ উজ্জ্বল সাদাটে বাংলোটা রয়েছে তীর্থর থেকে সামান্য কয়েক হাত দূরত্বেই। এমন প্রবল বর্ষণ এবং অন্ধকারের মধ্যেও তার শোভা আকৃষ্ট করছে তীর্থকে। তীব্র বৃষ্টিতে জলকাদার মধ্যে দাঁড়িয়েও তীর্থ মুগ্ধ হয়ে বলে, বাহ, বেশ সুন্দর আপনার বাড়িটি তো। তীর্থর সেই প্রশ্নের কোনো উত্তর আসে না, যেন ব্যক্তিটিও সেই অপার্থিব শোভায় মুগ্ধ হয়ে বুলি হারিয়েছেন। এতক্ষণে বৃষ্টির জল গায়ে পড়তে তীর্থ বুঝতে পারে ছাতা মাথায় ধরা শঙ্করলাল নন্দী আর তার পাশে দাঁড়িয়ে নেই, নইলে কি আর গায়ে বৃষ্টির জল পড়ত? আগে পিছে মাথা ঘুরিয়ে তীর্থ সেই ব্যক্তিকে খুঁজতে থাকে, কিন্তু আশেপাশে কোথাও সেই ব্যক্তিকে খুঁজে পাওয়া যায় না। আশ্চর্যভাবেই যেন নিরুদ্দেশ হয়ে গেছেন তিনি। ব্যক্তিটির হঠাৎ উধাও হয়ে যাওয়ার কোনো যৌক্তিকতা খুঁজে না পেয়ে সেই বাড়ির দিকে এগিয়ে যায় তীর্থ, পাছে উনিও সেদিকে গেছেন কিনা এই ভেবে। আরও একবার চারপাশ আলোকিত হয়ে উঠল। ফোয়ারার পাশের সরু রাস্তাটা ধরে সামনে এগোতেই চোখে পড়ল লাল রঙা ছোট ছোট সিঁড়ি। সেই দুই থাক সিঁড়ি বেয়ে উপরে উঠে আসতেই তীর্থ দেখল দরজাটা হাট করে খোলা, যেন তার জন্যই কেউ সদর দরজাখানা খুলে রেখেছে। সে পায়ে পায়ে ভেতরের দিকে এগিয়ে গেল, আর যেতেই এক বৃদ্ধের ক্ষণক্ষণে স্বর ভেসে এলো, কি এসেছ? তোমারই অপেক্ষায় ছিলাম। থামের গায়ে ঝুলন্ত হেরিকেনের বাতির হলদেটে আলোয় তীর্থ দেখল বারান্দার শেষ প্রান্তে
আরাম কেদারায় হেলান দিয়ে এক ব্যক্তি তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন। প্রবল বাজ পড়ার শব্দকে তোয়াক্কা না করে তিনি হুঁকো ফুঁকছিলেন। ওনার অনাবৃত শীর্ণ শরীরটায় একটা সাদা মকমলের চাদর ছাড়া আর কিছুই নেই। কি অদ্ভুত সেই চাহনি, যেন হলদেটে দুটো মণি আধারে কেবলই চকচক করছে। প্রথমে বেশ অবাক হলেও কিছুটা এগিয়ে এসে তীর্থ বলল, কিছু বললেন? হ্যাঁ বলছি তো বটেই, তোমাকে কখন থেকে ডাকছি, শুনতে পাচ্ছ না? আচমকা পেছন থেকে সর্বদল হতেই তীর্থ চমকে উঠে পেছনে তাকায়। হ্যাঁ, আমাকে? ওদিকে কি দেখছো? আচমকা প্রশ্ন ছুড়ে দিতে ঘোর কাটে তীর্থর। একটু আগে স্পষ্ট দেখা আরাম কেদারার সেই ব্যক্তি এখন আর নেই। আর সেই আরাম কেদারাটা, সেটাই বা গেল কোথায়? বজ্রপাতের মৃদু আলোকধারায় তীর্থ দেখল বারান্দায় কেউ কোথাও নেই। যেন শতক প্রাচীন ভঙ্গুর থামগুলো কোনো প্রকারে ধরে রেখেছে এই বাংলোর কঙ্কালসার দেহটাকে। খসে পড়া কংক্রিটের চাই ছাড়া বারান্দায় আর কিছুই নেই। বারান্দা ও বাড়িটাকে দেখে বহুদিন ধরে পরিত্যক্ত বলেই মনে হচ্ছে, যেন বহুকাল কোনো জনমানুষের পদচিহ্ন পর্যন্ত পড়েনি। তবে কি এটা দেখার ভুল? সেই সব প্রশ্নে জর্জরিত হওয়ায় উদ্বিগ্ন তীর্থকে বৃদ্ধটি ভিজে অবস্থায় দেখে বলে, এসো এইদিকে, ভিতরে এসো। না, আমি এই বারান্দাতেই ঠিক আছি। আচ্ছা, শঙ্করলাল উনি? বৃদ্ধের মুখে একটা অস্বাভাবিক মৃদু হাসি ফুটে উঠল। হারিকেনের আলোয় তা পরিষ্কার। এইদিকে ভিতরে এসো, বাইরের আবহাওয়া খুব একটা সুখকর নয়, আজ রাতটা এমনি চলবে। বন্ধ হাতঘড়ির দিকে তাকিয়ে বিরক্তি প্রকাশ করে অবশেষে বৃদ্ধর পিছু পিছু এগিয়ে চলে তীর্থ। সাবেকি আদলের এই বাড়ির বয়স কমপক্ষে 150 বছর, তার বেশি বই কম নয়। বিদ্যুতের চমকে বাড়ির ফাটলগুলো দৃশ্যমান হয়ে উঠল। আপনার নাম? আগে ভাস্কর, ঘর এইদিকে। ঘরের চৌকাঠ পেরোতেই তীর্থ ঘরটিকে ভালো করে দেখে নেয়। ঘরটি বেশ বড় সড়ো এবং অপরিষ্কার। বেশিরভাগ দেওয়ালই ঢেকে আছে ধুলোর মোটা আস্তরণে। সারি সারি মাকড়সার জাল যেন একটু একটু করে ঘরটাকে গ্রাস করার দিকে অবাধে বেড়ে চলেছে। চাদরে ঢাকা বেশ কিছু আসবাব দেখে অবশেষে বেতের একটি চেয়ারে বসে জড়তা কাটিয়ে তীর্থ বলল, আপনি কি এই বাড়িতে একাই থাকেন? এই রকমই কিছু প্রশ্ন করবে জানতাম। আমার অনুমান শক্তি প্রখর। তা শহুরে মানুষ এই অজপাড়া গায়ে, কি বিশেষ কোনো দরকার? বাইরের ঝোড়ো হাওয়ার তীব্র দাপট যেন বেড়ে যায়। হারিকেনের আলো দপদপ করে উঠতেই কেমন এক অজানা ভয় খেলা করে গেল তীর্থর সারা শরীরে। হ্যাঁ, ওই চিকিৎসা সূত্রেই এখানে আসা আর কি। এক নিকট আত্মীয়া বেশ কয়েকদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। ওনাকে দেখে ফেরার পথে ঝড় বৃষ্টি হওয়ায় আটকা পড়েছি। হ্যাঁ, তা অবশ্য ঠিকই বলেছ। মানে? ওই যে বললে না আটকা পড়েছ। আমি কিন্তু এখনো বিষয়টা বুঝলাম না। আর আপনি বললেনও না যে আপনি এখানে একা থাকেন কিনা। আপনি না বলে তুমি বললে বিষয়টা বলতেও সুবিধা হবে। ছি ছি, আপনি বয়োজ্যেষ্ঠ, প্রথম আলাপেই। ভাস্কর প্রাণখোলাভাবে হেসে উঠে বলল, বয়োজ্যেষ্ঠ নই হে মহাশয়, আমরা সমবয়সী। আমার এই অকাল বার্ধক্যের জন্য মানুষের বুঝতে ভুল হয়। আসলেই আমার বয়স 38। বোধ করি তোমার 38 না হলেও 35 তো হবেই। ভাস্করের কথায় তাল মিলিয়ে তীর্থ বলে ওঠে, ওই আর কি, সমসাময়িক বলা যেতেই পারে। হারিকেনের টিমটিমে আলোয় ভাস্করকে ভালো করে পর্যবেক্ষণ করে তীর্থ। কোনো জটিল রোগ কি? ভাস্কর শরীরের গুটিয়ে যাওয়া চামড়ার দিকে করুণ দৃষ্টিতে একবার দেখে নিয়ে বলল, তা চিকিৎসক যখন, তখন আপনি বলুন মহাশয়, আমার রোগটা ঠিক কি? তীর্থ নিজের 6 বছরের ডাক্তারি অভিজ্ঞতা দিয়ে ভাস্করকে পর্যবেক্ষণ করে জানায়, মেরুদণ্ডের সমস্যা, আর পা দুটোও দেখছি ঈষৎ বাঁকা, হাড়ের ক্ষয়, মূলত অপুষ্টিতে ভুগছেন। ভাস্কর দীর্ঘশ্বাস ফেলে। রোগ নয় গো, রোগ নয়, কর্মফল, বোঝা বোঝা।
3 পুরুষের বোঝা, এত সহজে মুক্তি পাবো কি করে? তীর্থ কিঞ্চিত ইতস্তত বোধ করে। বিষয়টা ব্যক্তিগত বুঝলাম, তবুও আপনার কথা শুনে কৌতূহল দ্বিগুণ বেড়ে গেল। এই রাতও ঝড়ঝঞ্ঝার, তাই গল্প মনে করে শোনাতেই পারেন। আপনি নয়, তুমি। কথা প্রসঙ্গে মৃদু হাসে তীর্থ। আচ্ছা বেশ, তুমি করেই বলবো না হয়। এবার বলো, এই বোঝার বিষয়টা কি, আর তার সাথে তোমার রোগের যোগসূত্র কি? বলতে পারি, তবে কথা দিতে হবে। ঘটনার বিবরণ শেষে আমি যা দিতে চাইব তোমায় তা গ্রহণ করতে হবে। শর্তও বলতে পারো। নিছকই সময় কাটানোর জন্যই সেই আবদারে রাজি হয় তীর্থ। এক তীব্র কৌতূহল যেন পেয়ে বসেছিল তীর্থকে, ঠিক যেমনটা পতঙ্গরা আকৃষ্ট হয় আলোর সামান্যটুকু উৎসে। তীর্থ কেবলই নিষ্প্রাণ দৃষ্টিতে চেয়ে রইল। আচ্ছা, উপহার হিসেবেই গ্রহণ করব না হয়, বলো শুনি। ভাস্কর হারিকেনের আঁচ কমিয়ে দিয়ে বলল, আজ এক নিঃস্ব ছেলের গল্প বলবো। বুলান, মায়ের কাছে অভাবে বেড়ে ওঠা এক শহুরে ছেলে, যার মা ছাড়া আর কেউ নেই। অভাবের সংসারে ব্যবসা শুরু করতে গিয়ে ধার দেনায় ডুবে যায়, ব্যবসাও চলে না ঠিকঠাক। মায়ের অকস্মাৎ মৃত্যুর পর দিশেহারা হয়ে পড়া যুবকটা ঋণ পরিশোধের ভয়ে কয়েকবার আত্মহত্যার চেষ্টা করে। পরিচিত এক কাকা সেই দুঃসময়ে পাশে দাঁড়িয়ে তাকে জানান তার পৈতৃক সম্পত্তির কথা, জানান পিতৃ পরিচয়। তীর্থ কৌতূহলী স্বরে বলে ওঠে, যুবকটি কি তোমার পরিচিত? হ্যাঁ, খুবই। ভাস্কর মুখ ফিরিয়ে জানায়। আবারও গল্পের স্রোতে ভেসে গিয়ে সে বলতে আরম্ভ করে, দেনায় জর্জরিত যুবক কাকার কথায় কিঞ্চিত আশাবাদী হয়ে সে তার গ্রামে ফিরে যায়, তার পৈতৃক বাড়িতে। সেখানে গিয়ে সে জানতে পারে তার বাবার বংশে সম্পত্তির দাবিদার বলতে তার খুড়তুতো ভাইয়েরা, কিন্তু তারা কেউ সেই ভিটেতে থাকে না, অন্যত্র থাকে, এবং দীর্ঘদিন সেই বাড়িতে তাদের আনাগোনা নেই। কিন্তু কেন? তা অজানা। বুলান কি তাদের সাথে যোগাযোগ করেছিল? হ্যাঁ, কিন্তু তারা কেউই সেই সম্পত্তি বা বাড়ির বিষয়ে কোনো রকম আগ্রহ দেখায়নি, বরং বলেছেন তারা বিষয় আশয় নিয়ে কোনোরূপ দাবি দেওয়া করবেন না, ভবিষ্যতেও সেই ইচ্ছে তাদের নেই। বিষয়টা এইবার ভাবাচ্ছে। কিন্তু বুলানের তা মনে হয়নি জানো, বরং খুশি হয়েছিল সে, কারণ হিসেব অনুযায়ী সেই বাড়ি বিক্রি করে যে মোটা অঙ্কের টাকা হাতে পাওয়া যেত, সেটা তার সেই মুহূর্তে বেশ প্রয়োজন ছিল। তাই অজপাড়া গাঁয়ের পরিত্যক্ত সেই পৈতৃক সম্পত্তিটিকে বিক্রি করে ঋণ পরিশোধ করার সিদ্ধান্ত নিয়ে ফেলে রাতারাতি। ফলস্বরূপ তার গাঁয়ে ফিরে আসা। ছোটবেলা থেকেই মা বুলানকে তার বাবা এবং পরিবারের থেকে দূরেই রাখতেন। এর কারণ অবশ্য তিনি কখনো জানাননি। তিনি বেঁচে থাকলে বুলানের সেই বাড়িতে যাওয়া সম্ভব হতো না, কারণ তার মা চাইতেন না বুলান কোনোভাবে গ্রামে ফিরুক। সাবেকি বাংলো ভালো দর পাওয়া যাবে ভেবে সেখানেই কয়েকদিনের জন্য নিজের থাকার ব্যবস্থাটুকু করে নেয় বুলান। দিনে কোনো সমস্যা না হলেও রাতে মোটেও ঘুম হতো না বুলানের। এক চাপা অস্বস্তি যেন তার স্বস্তিটুকুও কেড়ে নিয়েছিল। পরিবেশ ঘর বদলের সাথে নিজেকে মানিয়ে নিতেও একটু সময় লাগে আর কি, এ আর এমন কি। যদি বলি সমস্যা সেটা নয়, তবে আসলে ঘুমোতে গেলেই বুকে বেদনা অনুভব করত, শ্বাস বন্ধ হবার উপক্রম। প্রথমে ঘরের বদ্ধ ভাবকে দায়ী করলেও পরে বিষয়টা স্পষ্ট হয় তার কাছে। তেমনই এক অভিশপ্ত রাতে বুকের বেদনায় যখন ঘুম আসছিল না তার, হঠাৎ চোখ খুলতেই সে দেখল একটা বিশালাকায় পুরুষের পা তার বুকের উপর চাপ সৃষ্টি করছে। ঝাড়বাতির হলদেটে আলোয় প্রকাণ্ড পাটা বুলানকে একেবারে পিষে ফেলতে চেয়েছিল। সেই ভয়ানক অশরীরী দৃশ্য দেখে সে তারস্বরে চিৎকার করতে যাবে, ঠিক তখনই তার মনে হলো কেউ যেন তার গলাটা চেপে ধরেছে। সে গলা থেকে আর কোনো শব্দ বার করতে পারল না, যেন তাকে বোবায় পেয়েছে। এমনকি তার হাত পায়েও কোনো সাড় ছিল না। বুলান যে মুখ তুলে উপরের দিকে তাকিয়ে দেখবে, সেই সাহস কিংবা মানসিক শক্তি কোনোটাই তার ছিল না। আর দেখলেও বা সে যা দেখত তা সমস্ত যুক্তিতর্কের ঊর্ধ্বে। তীর্থ পেন্ডুলামের মতো দুদিকে ঘাড় নেড়ে বলে, সত্যি বিশ্বাসযোগ্য নয়। ভাস্কর অপ্রতিভের মুখে জানায়,
জানি, কিন্তু বুলান যে সেই সবের ভুক্তভোগী আপাত দৃষ্টিতে অসম্ভব মনে হলেও সে সেই সময়গুলো কাটিয়েছে। রাত হলেই ঘরের মধ্যে যে পুরুষ কণ্ঠে কান্নার শব্দ পাওয়া যেত তা বুলানের কাছে স্পষ্ট ছিল। তা শুধুই কান্না ছিল না, কান্নার আড়ালে কাতর ডাক, করুণ আর্জি। অকারণে দরজা জানালায় ঠকঠক শব্দটা মধ্যরাতে বেশ ভয়াবহ আকার ধারণ করত। বিষয়টি প্রথমে শিহরণ ফেললেও তার থেকে বেশি শিহরিত করেছিল যে বিষয়টা, সেটা হলো কি বিষয়? বুলান তার স্বর্গীয় পিতামহকে দেখতে পেত। শুধু দেখতে পেত না, তার উপস্থিতি অনুভব করতে পারত। এও কি সম্ভব? হয়েছিল বটে, নইলে আর বলছি কি। 2 সপ্তাহ কাটতে না কাটতেই শুরু হয়ে গেল রোগের উপদ্রব, তীব্র জ্বর আর তার সাথে হাড়ের ব্যথা। গাঁয়ের হাতুড়ে ডাক্তাররাও সেই রোগ শনাক্ত করতে পারেননি। সূর্য অস্ত গেলেই বুলান টের পেত নিত্য অপশক্তির প্রভাব। অশরীরী কণ্ঠগুলো যেন ডুকরে কেঁদে উঠত। পিতামহ মোহনলাল দেখা দিয়ে বলতেন, তুমি আমার বংশধর আছো, আমার স্থাবর সব কিছুর অধিকারী তুমি। তবে আমারও কিছু জিনিস তোমাকে নিতে হবে, তাতে সম্মত হলে তবে তুমি ভিটে প্রকৃত ভোগ করতে পারবে। দেনায় ডুবে থাকা যুবকের হাতে কাঁচা টাকার প্রয়োজন। ভালো মন্দের বাদ বিচার করার জ্ঞান বুদ্ধি তার লোপ পেয়েছিল। তবে কি বুলান তাতে সম্মত হয়েছিল? হ্যাঁ। আচ্ছা, আমি একটা কথা বুঝতে পারলাম না। কিছু গ্রহণ করতেই তো বলেছেন, তাতে সমস্যা কি? গ্রহণ করলেই তো ল্যাটা চুকে যেত। বুলানও অবশেষে সেই কথা ভেবে নিজ সিদ্ধান্তে আসে। তারপর সেই বাড়িটা বিক্রি হয়েছিল? না, সামনের 1 ছটাক জমি ও কিছু আসবাব বিক্রি করে দেনা মিটিয়ে দিয়েছিল বুলান, কিন্তু তাতেও যে নিস্তার মেলেনি। হাওয়ার দাপটে পুরনো কাঠের পাল্লার বিশ্রী শব্দ হতে মনে হলো কোনো অশরীরীর বিদ্রূপ হাসি। ঝড় তখনও নিজের দাপটে অনড়। ঘরটায় সামান্য বিশ্রাম নিতেও কেমন যেন এক অদ্ভুত অস্বস্তি হতে থাকে তীর্থর। বাকি অংশটুকু জানতে তীর্থ কৌতূহলী। তারপর আর কি, যত দিন যেতে থাকে তত অসুস্থতা বেড়েই চলে। প্রথমে পায়ের সমস্যা দেখা দেয়, তারপর হাঁটু, একসময় ব্যথা যন্ত্রণা সারা শরীরের মধ্যে ছড়িয়ে পড়ে। সেই বিষয়ে বুলান কাউকে কিছু জানায়নি? না, এ যন্ত্রণাও বুঝি সয়ে যেত, কিন্তু কিন্তু ঈশ্বর বোধহয় তা চাইলেন না। এই ভিটের দলিল কাগজ সব পোক্ত করতে গিয়ে বুলান জানতে পারে তার বাবার দ্বিতীয় বিবাহের কথা। দাবিদারদের মধ্যে যে বইমাত্রেয় ভাইটিও রয়েছে, সেই চিন্তাই তাকে নিঃশেষ করে ফেলছিল একটু একটু করে। বইমাত্রেও ভাই? তাতে কি, কোনো সমস্যাই তো নেই। কথা বলে নিজেদের মধ্যে কম বেশি ভাগাভাগি করে নিলেই মিটে যায়। কিন্তু ততদিনে যে লোভ গ্রাস করে নিয়েছিল তাকে। এত বড় ভিটে একক কর্তৃত্ব ভুলে কি সবটা ভাগাভাগি করা যায়? বলে যেন হাঁপ ছাড়ল ভাস্কর। এই লোভ ওই সাংঘাতিক ডাক্তারবাবু। এ শুধুই এক পুরুষের নয়, বুলানের পূর্বপুরুষদের সীমাহীন লোভ যে তার রক্তেও রয়েছে, সেই লোভ থেকে নিজেকে মুক্ত করবে কিভাবে? উনি জানতে পেরেছিলেন ওনার বইমাত্রেও ভাইটি কে? সে উপায় ছিল না। বাবার দ্বিতীয় স্ত্রী কলেরায় মারা গেলে সেই বইমাত্রীয় ছেলেটিকে নিয়ে চলে যায় মেয়ের বাপের বাড়ির লোক। তাই বুলানের পক্ষে সম্ভব হয়নি যোগাযোগ করা। তবে খোঁজখবর কিছুটা পেয়েছিল ঠিকই। শহরের কোনো এক প্রান্তে রয়েছেন তারা বহাল তবিয়তে। এত বছর পর গাঁয়ে ফিরে আসার কোনো রকম ইচ্ছেই তাদের ছিল না। তাহলে তো আর কথাই নেই, ভাগ বাটোয়ারার সমস্যাই নেই। তীর্থর কথায় মৃদু হাসল ভাস্কর। মুখে চোখে এখনো উদ্বেগ খেলা করছিল। স্থির চাহনির আড়ালে চোখ দুটো যেন আরও কিছু বলতে চাইছিল, কিন্তু সেই দুর্বোধ্য ভাষা তীর্থর অজানা। এরই মধ্যে মধ্যে বেশ কিছুক্ষণ ধরে ঘরের মধ্যে থেকে একটা মর্মর শব্দ শোনা যাচ্ছিল। কাঠের পাটাতনের সঙ্গে ভারী কোনো বস্তু ঝুলে থাকলে যেমন মর্মর শব্দ হয়, ঠিক তেমনটা। ওটা দড়ির শব্দ না? হ্যাঁ, একেবারেই দড়ির শব্দ। যেন কেউ এই গাঢ় অন্ধকারে দড়ি মুঠো করে ঝুলছে। অন্ধকারেও দিক অনুমান করে সেদিকে তাকাতেই যেন ভাস্কর বলে উঠল, কি ডাক্তারবাবু, ওদিকে কি আছে? তীর্থ বিবশতায় আচ্ছন্ন হয়ে বলল, ঝুলছে।
কে যেন ওদিকে রয়েছে। অনেকক্ষণ ধরেই যেন ওই ঘরের মধ্যে সে রয়েছে। দড়ি, ওটা দড়ির শব্দ না? হারিকেনের মৃদু আঁচে ভাস্কর হো হো করে হেসে উঠল। তাতে বৃদ্ধ রেখাগুলো যেন সারা শরীরে আরও একটু প্রশস্ত হলো। শীর্ণ বাঁকা শরীরটাকে দেখে এইবার যেন গায়ে কাঁটা দিয়ে উঠল। ডাক্তারবাবু, গাঁয়েগঞ্জের বয়স্করা কি বলেন তোমার তা জানা নেই? তীর্থ কম্পিত স্বরে বলল, কই 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 না তো। রাত বিরেতে শব্দ শোনা গেলে সে কথা শুধোতে নেই, পিছু ফিরে দেখতে নেই। তারপর কি হয়েছিল? কৌতূহলী তীর্থ আবারও গল্পে ফিরতে চাইল। বুলান ভেবেছিল সে একাই সব সামলে নিতে পারবে, কিন্তু সেই দিন রাত্রে গায়ের বিজলি চলে যেতে বুলান হ্যারিকেন হাতে কিছু একটা খুঁজছিল। বাইরে তখন আজকের মতোই ঝড় উঠেছিল। সে কি ঝড়ের তাণ্ডব! ততদিনে দৈহিক মানসিক সব মিলিয়ে বিশাল পরিবর্তন ঘটেছিল বুলানের। বহির্জগতের সঙ্গে যোগাযোগ ঘুচিয়ে সে স্থির করেছিল এবার একটা বিহিত করেই ছাড়বে। প্রতিদিনের অশরীরী তাণ্ডব থেকে মুক্তি পেতে চেয়েছিল সে। রাতে রান্নার পিছু নিয়েছিল বুলান। দড়ির বিশ্রী শব্দ যেটা মাঝে মাঝে সে শুনতে পেত, সেই রাতে তীব্র অন্ধকারে আবারও সেই শব্দ শোনা যাচ্ছিল। আধারে শুধুমাত্র হ্যারিকেনের আলোয় গা ছমছম করছিল তার। কিছু একটা আঁচ করে ঘরের কোণে গিয়ে দাঁড়াতে কাঁধ দুটো ভারী হয়ে এলো, যেন দুটো শক্ত শীতল পেশি তার সমস্ত ভার ছেড়ে দিয়েছে বুলানের কাঁধে। হ্যারিকেন তুলে যে সে দেখবে সেই সাহসী আর হয়ে ওঠে না, কারণ সে নিশ্চিত এরপর যা ঘটবে, সে যা দেখবে তাকে অতিপ্রাকৃত বললেও কম বলা হবে। কি ছিল বস্তুটা? দুটি নিথর ঝুলন্ত পা। একটা মধ্যবয়স্ক মানুষ, যিনি আত্মহত্যা করেছিলেন ওই ঘরে। গলায় ফাঁস দেওয়া সেই দৃশ্য বুলানের সামনে যেন আরও একবার ভেসে উঠেছিল। আশ্চর্যের বিষয় কি জানো? কি? মানুষটি আর কেউ নয়, বরং তার বাবাকেই সে ওই অবস্থায় দেখেছিল। কিন্তু বুলানের সাথেই কেন এসব ঘটনা ঘটছিল? সে তো কোনো অন্যায় করেনি। রক্তের ঋণ। তার বাপ ঠাকুরদা যে অন্যায় করেছিলেন তার ফলস্বরূপ এই ভোগান্তি, পাপের বোঝা, বুঝলে? কি করেছিলেন ওনারা? বুলানের ঠাকুরদা স্বর্গীয় মোহনলাল, উনি পেশায় ছিলেন স্বর্ণকার। প্রথমে ব্যবসায় মনোযোগ দিলেও পরের দিকে তিনি চড়া সুদে ঋণ দিতেন। এছাড়াও গয়নার কারচুপি, হাতটান স্বভাব, এই সব কিছুই নতুনত্ব ছিল না তার কাছে। মাঝে স্বভাব দোষে একবার গয়না চুরি করতে গিয়ে অবশেষে বিপত্তি ঘটে। কিরকম? শুনেছিলাম গাঁয়ের এক গরিব চাষি অতি কষ্টে জমি জমা বেচে মেয়ের জন্য একখানা সরু হার গড়িয়েছিলেন মোহনলাল বাবুর কাছে। কিছু টাকা বাকি থাকায় সেই হার বাজেয়াপ্ত করেন মোহনলাল। গরিবের শেষ সম্বলটুকুও কেড়ে নিতে সেই দিন হাত কাঁপেনি মোহনলালের। এই নিয়ে হয় বিস্তর জল ঘোলা। সেই চাষি থেমে থাকেনি। জনে জনে সবাইকে মোহনলালের কীর্তির কথা জানালে সম্পূর্ণ বিষয়টা অবলীলায় অস্বীকার করেন তিনি। পাড়া গাঁয়ের মূর্খ চাষির কি আর রশিদের জ্ঞান আছে? ফলস্বরূপ বিয়ে ভেঙে যায়, আর তরতাজা 3টি প্রাণ শেষ হয়ে যায়। আত্মহত্যা? হ্যাঁ, তারপর থেকে মোহনলাল বাবু কখনো ভালো থাকতে পারেননি। ব্যবসা মন্দা, তার উপর বদনাম, টাকার অভাব। অবশেষে মানসিক অবসাদে ডুবে গিয়ে বিষ খেয়ে আত্মহত্যা করেন তিনি। একটায় মন দিয়ে গল্প শুনতে শুনতে হঠাৎ তীর্থর মনে হতে লাগলো সেই বিশ্রী শব্দটা যেন আরো জোরে ঘর জুড়ে শোনা যাচ্ছে। বারবার যেন ষষ্ঠ ইন্দ্রিয় জানান দেয়, বোধহয় আজও হারিকেনের নিভু নিভু আলোয় তীর্থ আবিষ্কার করে নেবে ঝুলন্ত দেহটা। কিন্তু সেই শব্দ শুনতে পেয়েও কিভাবে নির্বিকার বসে আছে ভাস্কর? তবে কি সে টের পাচ্ছে না এই সব, নাকি এই সবটাই শুধুমাত্র ঘটছে তীর্থর সাথেই? অবশেষে ঘোর কাটিয়ে ভাস্কর বলে, এইসব তো কিছুই নয়। এই তো গেল তার ঠাকুরদার পালা। তার বাপও কিছু কম ছিল না। পাল্লায় মেপে পাপের হিসেব কষতে বসলে কেউই কাউকে ছাপিয়ে যাবে না। বুলানের বাবা? তা নয় তো কে। তিনি আবার গরিবের ভাত পাতের থেকে কেড়ে নেওয়ার ক্ষমতা রাখতেন। বাপ গয়না নিয়ে কাজ কারবার করতেন তো কি হয়েছে?
তার ছেলে জাল টিপছাপ দেখিয়ে কত গরিবের যে জমি কেড়ে নিয়েছিলেন তার ইয়ত্তা নেই। জমি জমা যে সোনার চাইতে অনেক দামি, তাই তো কাঁচা টাকায় সেকেলে বাংলোর পুনর্নির্মাণ করেছিলেন। ওরা কি মানুষ? গরিবের শেষ সম্বলটুকু ছিনিয়ে নিয়ে নিজেরা সুখে থাকতে চেয়েছিলেন? তা কখনোই সম্ভব নয়। জানি তো, তাই তাঁরাও কোনোদিনও সুখে ছিল না। ওনার প্রথম স্ত্রী স্বামীর আচার ব্যবহারে ক্ষুব্ধ হয়ে অবশেষে বাড়ি ছেড়েছিলেন একমাত্র পুত্র সন্তানকে নিয়ে। তারপরেও একবার বিয়ে করেছিলেন শঙ্করলাল, কিন্তু প্রথমের মতো দ্বিতীয়বারেও দাম্পত্য জীবনে সুখী হননি তিনি। দ্বিতীয় স্ত্রী কলেরায় মারা গেলে সব রকমভাবেই সর্বশান্ত হয়ে পড়েন। একসময় মানসিক রোগ দেখা দিতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন শঙ্করলাল। শঙ্করলালের প্রথম পক্ষের সন্তান বুলান জন্ম থেকেই রোগগ্রস্ত ছিল, বেঁচে থাকার সম্ভাবনা তার ছিলই না। তার মা ভালো মানুষ হওয়ায় দিনের পর দিন লোক ঠকানো মেনে নিতে পারেননি, তাই তো চলে গিয়েছিলেন কোলের এক রত্তিকে নিয়ে সমস্ত সম্পর্ক ছিন্ন করে। সেই কারণেই বাপ ঠাকুরদার পাপ তাকে স্পর্শ করতে পারেনি। হয়তো পেরেছিল। সবই নিয়তি, বুঝলে, সবই নিয়তি। নিয়তির টানেই সে ফিরে এসেছিল। বাড়ি ভোগ করার দরুন একটু একটু করে সে সেই পাপ চক্রে জড়িয়ে গিয়েছিল। অবশেষে কি হয়েছিল তার? জটিল রক্তরোগে আক্রান্ত হয়েছিল, বুঝলে। যৌবনের অবক্ষয় হয়ে বার্ধক্য চেপে বসেছিল সারা শরীরে। মেরুদণ্ড ধীরে ধীরে নুইয়ে পড়েছিল। হাঁটা চলায় নানা সমস্যা দেখা দিয়েছিল। তীর্থর হঠাৎ কাশি হওয়ায় ভাস্কর বলে ওঠে, দাঁড়াও, আলাপ আলোচনার মাঝে তোমার আপ্যায়নে ত্রুটি থেকে গেল যে। একটু বসো, আমি আসছি। তীর্থ ইতস্তত হয়ে বলে, না মানে এক গ্লাস জল হলেই যথেষ্ট আর কি। কথার উত্তরে মুচকি হেসে মানুষটা উঠে দাঁড়ায়। তারপর হেঁটে ঘরের বাইরে যেতেই অন্ধকারে কোথায় যেন মিলিয়ে যায়। এতক্ষণে হারিকেনের আলো দপদপ করলেও এখন আগুনের শিখা স্থির। কোনো এক অজানা কারণে তীর্থর চোখ দুটো ঘুমে বুজে আসে। বাতাসের শোঁ শোঁ হাওয়ায় বাজ পড়ার তীব্র শব্দ শুনে মনে হয় আবহাওয়াও বুঝি চায় না তীর্থর সুষ্ঠু নিশি যাপন। এদিকে চোখ জুড়িয়ে এলেও বাইরে থেকে আসা ফিস ফিস শব্দটা তার কান এড়িয়ে যায়নি। কারা যেন কথা বলছে। ঘরের বাইরে বারান্দায় ফিসফিসিয়ে তারা বলছে, আহা গো, তরতাজা প্রাণটা কেমন শেষ হয়ে গেল। এও কি মানা যায়? সব বুঝলি, ধরে নামাও দেখি। এইবার ফিসফিসিয়ে বলা কথাগুলো যেন আরও একটু জোরালো শোনালো, আর দড়ির সেই শব্দটা যেন অস্বাভাবিকভাবে বেড়ে গেল। মাগো, সে কি বিশ্রী শব্দটা কানে যেন তালা ধরিয়ে দেয়। অশুভ কিছু ইঙ্গিত পেয়ে তীর্থর ক্লান্ত শরীরটা এগিয়ে আসে। কাঁপা কাঁপা পায়ে চৌকাঠ পেরোতেই মনে হলো বারান্দায় ওরা ধরপাকড় করে কি যেন একটা নিয়ে গেল। পরিস্থিতি বুঝতে ঘর ছেড়ে বারান্দায় এসে দাঁড়াতেই শঙ্করলাল নন্দী মুখ কাচুমাচু করে দাঁড়িয়ে বললেন, আপনি এখানে? না মানে ওরা যেন কি ফিসফিসিয়ে বলছে। মুখ নামিয়ে শঙ্করলাল নন্দী বললেন, ও কিছু না, আমার কাছে একজন আজান নেই, বোঝা বইতে না পেরে এসে চলে গেছে। তীর্থ এক প্রকার নির্বিকার হয়ে সেখানে দাঁড়িয়ে রয়েছে। ফিসফিসিয়ে বলা কথাগুলো এইবার কান্নায় পরিণত হয়েছে। বৃষ্টি এখনো থামেনি। মুহুর্মুহু বজ্রপাতের ফিনকি আলোয় তীর্থ দেখল একটা উঁচু মতো সাদা চাদর যেন পড়ে আছে বারান্দায়। দুহাতে ভালো করে চোখ মুছে নিতে স্পষ্ট হয় চাদর নয়, একটা স্থির কিছুই ঢাকা আছে ওই চাদরে। তবে কি ওটা কারোর দেহ? কারোর দেহ ঢাকা রয়েছে কি ওই চাদরে? শঙ্করলাল নন্দী বোধহয় কিছু বলতে যাচ্ছিলেন। তীর্থর দিকে দৃষ্টি স্থির। শুধু শঙ্করলাল নন্দী নন, এতক্ষণে বাকিরাও মুখ তুলে তাকিয়েছে তীর্থর দিকে। সে কি অদ্ভুত দৃষ্টি!
কতগুলো ঘোলা চোখ যেন অন্ধকারেও জ্বলজ্বল করছে, অপলক চাহনি যেন হিম শীতল। তীর্থ একটা পা খানিকটা পিছিয়ে নিল, দ্বিতীয় পাটাও পিছিয়ে নিতে যাবে এমন সময় একটা শক্ত হাত তীর্থর কাঁধ চেপে ধরে বলল, কি করছো বারান্দার শেষ প্রান্তে? ওদিকের বাতি প্রায় নিভে এসেছে, আমি ঘরে গিয়ে দেখলাম তুমি নেই। তীর্থ ঘোর কাটিয়ে একটা হতবাক মুখের ভঙ্গি করে বলল, ভাস্কর মৃদু হেসে বলে, সরে এসো, ওদিকে জীবন নেই, রয়েছে মৃত্যু। পা পিছলে পড়লে ভাঙা রেলিংয়ের লোহা বুকে বিঁধবে যে। শঙ্করলাল নন্দী? বুলানের বাবা। কিন্তু মানে আমি যে এখনই ওনার সাথে কথা বললাম, এ কি করে সম্ভব? জানি তুমিও তার দেখা পেয়েছো। মৃত মানুষের দেখা পাওয়া বা কথোপকথন যুক্তির জগতে অবিশ্বাস্য হলেও এই বিষয়ে আমি নিশ্চিত। এক সেকেন্ড, একটু আগে কি যেন বলছিলে তুমি? শঙ্করলাল বুলানের বাবা, আর আমাকে এই বাংলো অবধি পৌঁছে দিয়েছেন শঙ্করলাল নন্দী। তার মানে দুজনেই। ভাস্কর মৃদু খ্যাসখ্যাসে স্বরে বলে ওঠে, হ্যাঁ, একই ব্যক্তি। অন্ধকারে ভাস্করের মুখ স্পষ্ট দেখা যাচ্ছে না, তবে ঠোঁটের কোণে কুটিল হাসিটা তীর্থ অনুভব করছে। তীর্থ অপ্রতিভ মুখে করুণ স্বরে বলল, আমি মানে আমি এখনই বাড়ি যাব। আমার পক্ষে এখানে আর এক মুহূর্ত থাকা সম্ভব নয়, আমাকে যেতে হবে। ভাস্কর তার নম্রতা বজায় রেখে বলল, আরে দুশ্চিন্তা করো না, এই দুর্যোগে দুর্ঘটনা ঘটা অস্বাভাবিক কিছুই না, আর এই বাড়ির প্রহরীরাও চাইবে না তোমার বিদায় নেওয়া। তীর্থ খানিকটা উত্তেজিত হয়ে বলে ওঠে, মানে কি সব বলছো? এই দুর্যোগে আমাকে একা পেয়ে গল্প ভেদে কি 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 মতলবটা কি করছো? শোনো, তোমার কোনো রকম অসাধু উদ্দেশ্য তুমি সাধন করতে পারবে না, এই আমি বলে দিলাম। এই তীর্থকে বোকা বানানো অত সহজ নয়। ভাস্কর হাতের হারিকেন তীর্থর মুখ লক্ষ্য করে তুলে ধরে বলে, গল্প এখনো শেষ হয়নি যে, গল্প শুনেই না হয় ফিরে যেও, আমি বাধা দেব না। এহেন পরিস্থিতিতে ঠিক কি করা উচিত ভেবে পায় না তীর্থ। চোখের সামনে যা কিছু ঘটছে তা অতিপ্রাকৃত বললেও কম বলা হবে। ফেরার ওই একমাত্র উপায় দেখে দীর্ঘশ্বাস ফেলে তীর্থ। ভাস্করের কথায় কিঞ্চিত আশ্বস্ত হয়ে বারান্দা ছেড়ে ফিরে আসে। কোনো রকমে নিজের আসন গ্রহণ করেই উত্তেজিতভাবে বলে, শঙ্করলালের উদ্দেশ্য কি? ভাস্কর মেঝেতে হারিকেন নামিয়ে রেখে বলে, মুক্তি লাভ। এই বিশাল বাংলো তাদের পাপে জর্জরিত, বেঁচে থাকতেই নিস্তার পাননি, মৃত্যুর পর কিভাবেই বা পাবেন, তাও আবার অপমৃত্যু। তবে কি সত্যিই তিনি আত্মহত্যা করেছিলেন? হ্যাঁ, জমি জমা হরণ করতে গিয়ে নিজের ভাই এদের সাথেও সুসম্পর্ক বজায় রাখতে পারেননি। তার উপরে প্রথম স্ত্রীর ত্যাগ, দ্বিতীয় স্ত্রীর বিয়োগ, এই সব কিছুই ওনাকে মানসিকভাবে বিপর্যস্ত করে। ফলস্বরূপ দড়িকেই অবলম্বন হিসাবে বেছে নিয়েছিলেন। অবশেষে বুলানের কি হয়েছিল? রোগগ্রস্ত হয়ে কি বাংলোতেই থেকে গিয়েছিল প্রহরী হয়ে? আর কিসে মুক্তি মিলবে এই নারকীয় যন্ত্রণার? ভাস্কর ভ্রু কুঁচকে তীর্থর দিকে তাকায়, তারপর রহস্যময়ভাবে বলে ওঠে, পাপের বোঝা গ্রহণ করলে, স্বেচ্ছায় সেই পাপের ভার যদি কেউ গ্রহণ করে, তবেই পরিত্রাণ পাবেন মোহনলাল এবং শঙ্করলালের অতৃপ্ত আত্মা। আমি নিশ্চিত বুলান তা করেছিল। মৃদু হাসে ভাস্কর। সে নিজেও যে ঋণ পরিশোধ না করার উদ্দেশ্যে পালিয়ে এসেছে, অস্থায়ী আস্তানা গেড়েছে, সৎ ভাইকে বঞ্চিত করার কৌশল করেছে, তাহলে কি সে পাপী নয়? বাপ ঠাকুরদার মতো সেও কি লোক ঠকায়নি? কিন্তু বুলানের এত সাংসারিক খুঁটিনাটি বিষয়ে তুমি বা পুরোপুরি জানলে কিভাবে? তোমাকে এই সব জানিয়েই বা কি লাভ ওর? কারণ সেই সব ঘটনার সাথে
আমি ওতপ্রোতভাবে জড়িত। বুলান আর অন্য কেউ নয়, বরং আমি নিজেই। শেষের কথা শুনে হো হো করে হেসে ওঠে তীর্থ। বেশ বেশ মজা করলে তো। তা আজ রাতের জন্য তবে এটুকুই থাক। এইবার আমি আসি, আমাকে যেতে হবে। বিশ্বাস হলো না তো? বেশ, তবে তোমাকে একটা জিনিস দেখাই। তীর্থ তখনও হাসি থামিয়ে উঠতে পারেনি। অবশেষে ভাস্কর হারিকেন হাতে চেয়ারের উল্টো দিকে অস্বচ্ছ কাপড় দিয়ে ঢেকে রাখা আয়নাটা উন্মুক্ত করে। ঘরে প্রবেশ করার পর থেকেই তীর্থর সমস্ত কৌতূহলটি ছিল ওই চাদরের আড়ালে থাকা বস্তুটির প্রতি। দেওয়ালে ঠেস দিয়ে রাখা আয়নাটা উন্মুক্ত হতেই রীতিমতো নড়ে চড়ে বসল তীর্থ। এ তো আয়না, এটা ঢেকে রাখার মানে কি? বহু বছর হলো আয়নায় নিজেকে দেখিনি। কতদিন দেখা হয়নি এই শরীরটাকে। সেই সব না হয় থাক, আমার এদিকে তাকাও একবার, দেখো তো ঠিক কি দেখতে পাচ্ছ। তীর্থ আয়নায় নিজেকে ভালো করে দেখে নিয়ে বলে, নিজের প্রতিচ্ছবি। এতক্ষণ আয়না থেকে ভাস্কর কিছুটা দূরেই দাঁড়িয়েছিল। তীর্থর প্রতিচ্ছবি দেখে নিজে আয়নার সামনে এসে দাঁড়ায়। এইবার কি দেখছো? তোমার প্রতিচ্ছবি। এইবার কথাটা খানিকটা জোরেই বলল ভাস্কর। প্রতিধ্বনিত হলো কথাটা। শুধুই কি আমার? পরের দৃশ্যটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না তীর্থ। হারিকেনের আলোয় সে স্পষ্ট দেখেছিল ভাস্করের নুইয়ে পড়া মেরুদণ্ডের ওপর উকি মারছে আরও দুটি পরিচিত মুখ। তেনারা আর কেউ নন, মোহনলাল ও শঙ্করলাল নন্দী। দুটি আস্ত মানুষ ভাস্করের ঘাড়ে চেপে রয়েছেন। সেই ভারেই ঝুঁকে রয়েছে ভাস্করের জীর্ণ শরীরটা। তিনজোড়া জ্বলন্ত ঘোলাটে চোখ যেন আয়না থেকেই তীর্থকে দেখে চলেছে। তীর্থ ভয়ে কয়েক পা পিছিয়ে আসে। তবে আরাম কেদারায় সেই ব্যক্তি আর অন্য কেউ নন, বরং বরং মোহনলাল। কি অবিশ্বাস্য দৃশ্য! তীর্থর গায়ে যেন কাঁটা দিয়ে উঠল। পা দুটো স্থির, ঠিক যেন সারা শরীরে সাড় নেই আর। খালি মনে হচ্ছে এই বুঝি শেষ, এখান থেকে পালানো যায় না। কি নিষ্ঠুর তাদের হাসি! এতক্ষণে ভাস্করও সেই পৈশাচিক হাসিতে যোগ দেয়। কি 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 বলেছিলাম না? বোঝা বোঝা, তিন পুরুষের বোঝা। তেনারা মুক্তি পায়নি, তাই তো আমার ঘাড়ে চেপে বসেছে। ঢোক গিলে কম্পিত স্বরে তীর্থ বলে, এও সম্ভব? ভাস্করের স্বরের পরিবর্তন ঘটেছে। ঘটনা বলাকালে একটু একটু করে স্বরের বদল ঘটছিল ঠিকই, কিন্তু বিষয়টাকে সেইভাবে গুরুত্ব দেয়নি তীর্থ। কি তোমাদের মেডিকেলে এর কোনো ব্যাখ্যা আছে কি? বাইরের ঝোড়ো হাওয়া এতক্ষণে সারা ঘরে এক উত্তাল আবহাওয়ার সৃষ্টি করে। হারিকেন হাতে ভাস্করের অসাধু সেই হাসি যেন সারা ঘর জুড়ে প্রতিধ্বনিত হতে থাকে। তার সাথে জুড়ে যায় আরও দুই পুরুষ কণ্ঠের সেই ব্যঙ্গার্ত হাসি আর কান্না। বারান্দা থেকে আবারও যেন কারা ফিসফিসিয়ে বলে, না, এবারে ঠিক ফিসফিস না, কথাগুলো বেশ স্পষ্টই শোনা যাচ্ছে। ছেলেটা অকালে মরল গো। অভিশাপ, ভিটে অভিশপ্ত, তিনটে প্রজন্মকে আস্ত দিয়ে ফেলেছে। তীর্থ দেখে হাতখানেক দূরত্বে দাঁড়িয়ে শঙ্করলাল চোখের জল ফেলছেন। সামনেই শায়িত করা রয়েছে একটি যুবকের মৃতদেহ, যার দেহ ঢাকা আছে সাদা চাদরে। সম্ভবত সেও গলায় রশি দিয়েছে। সেই দেহ ঘিরে থাকা মানুষ এক দৃষ্টে তাকিয়ে রয়েছে তীর্থর দিকে।
সেই অপলক দৃষ্টি দেখে কম্পিত স্বরে তীর্থ বলে, আমি আমি নির্দোষ, আমি বাঁচতে চাই। দমকা হাওয়ায় চাদরটি খুলে যেতে যুবকটির মুখ প্রকাশ্যে আসে। ভাস্করের শায়িত মৃতদেহ জানান দেয় পরিত্রাণ সেও পায়নি। বাপ ঠাকুরদার মতো অবশেষে নিজেও আত্মহত্যা করে সে। হারিকেনের আলোয় তীর্থ দেখল খাটটি যেন বেশ কয়েকবার দুলে উঠল। শায়িত অবস্থায় মোহনলাল তীর্থকে উদ্দেশ্য করেই বলে ওঠে, নাও বাছা, এ ভার তুমি গ্রহণ করো। শঙ্করলালের কণ্ঠে শোনা যায় তীক্ষ্ণ হাসি। উন্মুক্ত হতে চাই এ পাপ হতে, হে বোঝা থেকে মুক্তি চাই, মুঝে মুক্তি দো। আয়নার সামনে ভাস্করের বিভৎস শীর্ণকায় বাঁকা মেরুদণ্ডের শরীরটিকে দেখে তীর্থ মুখে রা কাটতে পারে না। সেই কখন থেকে ছুটে যাওয়ার আপ্রাণ চেষ্টা করছে তীর্থ, কিন্তু কোনো এক অশরীরী বলে সে নড়তে পর্যন্ত পারছে না। এদিকে উত্তাল ঝোড়ো হাওয়ায় অশরীরী হাসি প্রতিধ্বনিত হতে থাকে বারবার। চোখের সামনে অপশক্তির এই রূপ প্রভাব দেখে ভয়ে এক পা করে পিছিয়ে যেতে থাকে তীর্থ। অবশেষে প্রাণপণে ঘর থেকে ছুটে যায় বারান্দায়। হন্তদন্ত হয়ে দিক খুঁজতে থাকে। সব ঘরগুলো একই রকম মনে হতে থাকে বাড়ির হলদেটে আলোয়। সে কি, ঘরগুলোয় আলো জ্বলছিল তবে, কিন্তু এই বাংলোয় ঢোকার সময় তো আলো ছিল না। মিথ্যে মিথ্যে মিথ্যে, সব মিথ্যে। বাঁচাও বাঁচাও, প্লিজ হেল্প। কে আছো, বাঁচাও। শৈল এক শ্বাসে গ্লাসের সমস্ত জলটুকু শেষ করে। তীর্থ আবারও গল্পের মূল স্রোতে ফিরে আসে। হুঁকো সেবনের শব্দ আসতে থাকে কিঞ্চিত দূরত্বে বারান্দার শেষ প্রান্ত থেকে। আরামকে দাঁড়ায় মোহনলাল যেন তীব্র স্বরে বলেন, এখানে এলে পালানো যায় না। আমরাও পারিনি, তুমিও পারবে না। এ বোঝা গ্রহণ না করে কোথাও যাওয়ার পথ নেই। তোমার শরীরেও যে এই পাপের রক্তই বইছে। রুবি গল্পে ব্যাঘাত ঘটিয়ে বলে, কিন্তু এটা তো বুঝলাম না যে শেষ অবধি তীর্থর কি হয়েছিল, আর তীর্থর সাথেই বা এসব কেন ঘটছিল। তীর্থ আর কেউ নয়, বুলানের সৎ ভাই, যার মা কলেরায় মারা গিয়েছিলেন। রুবি আরও কিছু জিজ্ঞেস করতেই যাচ্ছিল, তার আগেই বাইরে গাড়ির আওয়াজে সমস্তটা ভেস্তে গেল। তীর্থ নিজের জীর্ণ শরীরটাকে আরও একটু কষ্ট দিয়ে উঠে যায় বাইরে বারান্দার দিকে। বৃষ্টি এখনও থামেনি। এই দিকে বোধহয় কালো মেঘ জমেই থাকে মাথার উপর। শ্রাবণের শোক এখানে 12 মাস। শৈল হারিকেনের সামান্য আঁচ বাড়িয়ে দিয়ে বলে, রুবি, এই রুবি। আহ, খামোকা ডাকছিস কেন? কি হয়েছে বল। তোর মনে পড়ে এই লোকটা প্রথমে কি বলেছিল আমাদের? কোন কথা? কি বলতে চাইছিস বলতো? আরে এই লোকটা কি বলেছিল মনে নেই তোর? ওনার মাও তো বহু বছর আগে কলেরায় মারা গিয়েছেন, আর আমরাও ঠিক এই রকমই একটা বাংলোয় আছি। সেই বারান্দা, সেই আয়নাটা একেবারে অবিকল অদ্ভুতভাবে মিলে যাচ্ছে। লোকটা তো নিজের নাম অবধিও আমাদের বলেননি। তার মানে তুই বলতে চাইছিস এই লোকটাই তীর্থ? দুজনের চোখে মুখেই ভয়ের ছাপ স্পষ্ট। শিকারী এভাবেই ওঁত পেতে থাকে শিকারের। সুযোগ বুঝেই কোপ মারে বিপদ। তাদের বিপদের আশঙ্কাকেই যেন চূড়ান্ত প্রমাণ করতে বাজ পড়ল বাংলোর পিছনের তাল গাছে। দড়ির সেই মর্মর শব্দটা আবারও শোনা যাচ্ছে। শৈল আর রুবির নারী পুরুষ উভয় কণ্ঠেরই চিৎকার শোনা যায় গোটা বাংলো জুড়ে।
সপ্তাহ 2 পর ঝড় জলের রাতে বাংলোর সামনে একটা গাড়ি এসে থামতেই এক যুবতী বলে ওঠে, ওয়াও, নাইস বাংলো, ইট সিমস লাইক অ্যাস্থেটিক, জাস্ট ওয়াও, কোনো কথা হবে না। ঠোঁটে এক কুটিল হাসি খেলিয়ে বৃদ্ধ কণ্ঠে তীর্থ বলে ওঠে, আসুন আসুন, ভিতরে আসুন। বাইরের ঝড়ের মধ্যে না দাঁড়িয়ে ভেতরে এসে অপেক্ষা করুন। যুবতী কিঞ্চিত আশ্বস্ত হয়ে উঠে আসে বারান্দায়। বজ্রপাতের আলো আঁধারির লীলায় তীর্থর মনে পড়ল একখণ্ড স্মৃতি, যা তাকে আজও তাড়া করে বেড়ায়। বৃষ্টি তখনও থামেনি। এহেন পরিস্থিতিতে তীর্থর দৃষ্টি ঝাপসা হয়ে আসে। মাথার ভিতরে যন্ত্রণার উপক্রম হতে মৃদু স্বরে আরও একবার বলে ওঠে, বাঁচাও। শুধু জ্ঞান হারিয়ে ফেলবার আগে 3টি বিষণ্ণ মুখ অপলক দৃষ্টিতে তাকিয়েছিল তীর্থর ক্লান্ত মুখের দিকে। কেন হচ্ছে এসব? আমার দোষ কি? পৈশাচিক কণ্ঠগুলি মিলেমিশে বলে, নিজের বংশ পরিচয় কি তুমি ভুলে গিয়েছো ডাক্তার? তোমার শরীরেও যে এই পাপের রক্তই বইছে। এই ভার তো তোমায় নিতেই হবে। यहाँ से वो কোনো পরিত্রাণ নেই। একটা দড়াম করে শব্দে মরমর করে ভেঙে পড়ল তাল গাছটা। কাছে পিঠে বাজ পড়ল বোধহয়। শেষ হলো আমাদের আজকের নিবেদন। আগামী সপ্তাহে আমরা ফিরে আসব আরও একটি নতুন গল্প নিয়ে। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন, আর হ্যাঁ, ফেয়ারল্যান্ডকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। শুভরাত্রি। কে 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 ওখানে? যেখানে উকি দেয়